এভিডেন্স অ্যাক্টের কিছু পড়ছিলাম স্যার। এভিডেন্স অ্যাক্ট, তারপরে ওই সিভিল অ্যাক্ট, এগুলার পড়ছি স্যার। তারপরে আরো আছে স্যার, ওইগুলো পড়ছি কিন্তু মাথায় থাকে না স্যার, শুধু ভুলভাল লেগে যায়। না, পরীক্ষা তো 25 তারিখে। এখন হ্যাঁ স্যার। তোমাদের তো এই সাক্ষ্য আমি আজকে শেষ করে দিব। তো পেনাল কোড আর ফৌজদারি কার্যবিধি এই দুটো বাকি থাকবে, এটা আমি 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিব। স্যার করে দিলে ভালো হয় স্যার। এখন এখনটা বাসায় যেভাবে পড়তেছো, তুমি একটা বই নিছিলা না, বড় বই, 1400 টাকা দিয়ে? হ্যাঁ স্যার নিচ্ছি। এটা হ্যাঁ এটা স্যার নিচ্ছি স্যার। এটা কি পরে কি বুঝো, পড়া বুঝো? বুঝি স্যার, ওই এমসিকিউ গুলা পড়তেছি স্যার। না না, হ্যাঁ, সেকশন ভেতরে পরে এমসিকিউ পড়তে হবে। সেকশন সম্পর্কে পুরানো ধারণা নিতে হবে। আমরা সাক্ষ্য আইন কত পর্যন্ত পড়িয়েছিলাম বলো তো? 112 ধারা পর্যন্ত স্যার। তো আজকে আমরা পড়বো প্রতিবন্ধকতা, এস্টেপল। সাক্ষ্য আইনে প্রতিবন্ধকতা সম্পর্কিত ধারা হচ্ছে 115 থেকে 117 ধারা। হুম। এবং চুক্তি আইনে হচ্ছে 43 ধারা, এসআর একটে হচ্ছে 18 ধারা। তো এস্টেপলটা কি সেইটা আগে আমরা একটু বুঝবো। এস্টেপলের উপরে প্রশ্ন আসবে। সাক্ষ্য আইনে 115 ধারা এস্টেবল, বাংলা হচ্ছে প্রতিবন্ধ বা বাধা। সেই বাধাটা কি? যদি কোনো ব্যক্তি কোনো ঘোষণা, কর্মবিরতির মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করায় এবং সেই মতে তাহাকে দিয়ে কোনো কাজ করা বা করাইতে বাধ্য করে, পরবর্তীতে উক্ত বিষয়ে প্রথম ব্যক্তি বা তার প্রতিনিধি উহা অস্বীকার করিতে পারিবে না, একেই বলে প্রতিবন্ধ, এস্টেপেল। ঘটনা কি হইল? এস্টেপেলটা কি বুঝলাম? কোনো ব্যক্তি যদি কোনো ঘোষণা, কর্মবিরতির দ্বারা অপর কোনো ব্যক্তিকে কোনো কিছুর অস্তিত্ব বিশ্বাস করায় এবং ওই লোকটি বিশ্বাস করে সেই মতে কোনো কাজ করে, তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সঙ্গে পরবর্তীতে আর এটা অস্বীকার করতে পারবে না। কথা বোঝা গেছে? বুঝি নাই স্যার, আরেকবার বলেন স্যার। আমরা সাক্ষ্য আইনের 115 ধারায় প্রতিবন্ধ বা বাধা, প্রতিবন্ধক বা বাধা এই জিনিসটা কি সেটা এরকম যে কোনো ব্যক্তি যদি কোনো ঘোষণা, কর্মবিরতির মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে কোনো কিছুর অস্তিত্ব বিশ্বাস করায়, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কোনো কিছু ভুলভাল বুঝালো, দ্বিতীয় ব্যক্তি সেটা বুঝলো, বুঝে সেইভাবে সে কাজ করেছে। তো কি হইলো? প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ভুল বুঝিয়ে একটা কাজ করিয়ে ফেলেছে। এখন পরবর্তীতে ওই যেই কাজটি করিয়েছে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি বা তার প্রতিনিধির কাছে এটা আর অস্বীকার করতে পারবে না। প্রথম ব্যক্তির কথায় বিশ্বাস করে দ্বিতীয় ব্যক্তি যেই কাজটা করে, পরবর্তীতে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি বা তার প্রতিনিধির নিকট ওই বিষয়ে আর অস্বীকার করতে পারবে না যে আমি এটা বলি নাই। এই যে প্রতিবন্ধকতা, এই যে বাধা, সে যে অস্বীকার করতে পারবে না, স্বীকার করতে বাধ্য হবে, এটাকে বলে প্রতিবন্ধক বা এস্টেপেল। সাক্ষ্য আইনে এই ধারাটা হচ্ছে 115 ধারা। 15 ধারা। কথা বোঝা গেছে? বুঝছি স্যার। যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে এমন কিছু করতে বলেছে, দ্বিতীয় ব্যক্তি বিশ্বাস করে ওই কাজটা করেছে, পরবর্তীতে উক্ত বিষয়ে প্রথম ব্যক্তি বা তার প্রতিনিধি আর অস্বীকার করতে পারবে না, মানে স্বীকার করতে হবে। এটাকে কি বলে? স্টেপেল। এস্টেপেল। যেমন মনে করো কোনো ব্যক্তি, তার নামে কোনো সম্পত্তি নাই কিন্তু তার বাবার নামে সম্পত্তি আছে। এই মুহূর্তে সেই সম্পত্তিটা আমার কাছে বিক্রি করে দিল, মৌখিক বিক্রি করে দিল, কারণ তার কাছে তো কোনো দলিল নাই। এখন আমি হচ্ছি দ্বিতীয় ব্যক্তি, তার কথা বুঝে
তার কথা মতে আমি তার সম্পত্তিটা মৌখিকভাবে ক্রয় করলাম, কিনে ফেললাম। এখন কি হইল? মালিকানা তো পাইলাম না। পাইছি? না স্যার। এখন তার পিতার মৃত্যুর পরে ওই সম্পত্তির মালিক কে হবে? বলো তো? তার ছেলে। হ্যাঁ, ছেলে। কিন্তু ছেলে তো মৌখিকভাবে তার পিতা জীবিত থাকা অবস্থায় আমার কাছে তার সম্পত্তি কি করেছিল? বিক্রি করেছিল। এইটাই বলছে যে প্রথম ব্যক্তি পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তির সঙ্গে আর কথা অস্বীকার করতে পারবে না। সে বলতে পারবে না যে আমি জায়গাটা বিক্রি করি নাই। সে দ্বিতীয় ব্যক্তিকে সম্পত্তি দিতে বাধ্য থাকিবে। এই যে বাধ্যবাধকতা, এটাকে বলা হচ্ছে এস্টাপল। এস্টাপেলের বাংলা কি? প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা। তাহলে সাক্ষ্য আইনের কত ধারা? ঠিক আছে, 115 দিন আছে। 115 ধারা। উদাহরণটা মনে থাকবে? থাকবে স্যার। তাহলে সাক্ষ্য আইনে প্রতিবন্ধকতা সম্পর্কিত ধারা হচ্ছে 115, 116, 117। 17। আর যদি আছে শুধু এস্টাপেল সম্পর্কিত ধারা কত? এরকম 115। 115। আচ্ছা, এরপরের প্রশ্ন হইল কে সাক্ষী দেওয়ার উপযুক্ত? কে সাক্ষী দিতে পারে? এটা হচ্ছে ধারা হচ্ছে 118 ধারা। সাক্ষ্য আইনে যে কেউ সাক্ষী দিতে পারবে না, তাইলে সাক্ষী দেওয়ার যোগ্যতা প্রয়োজন নাকি? হ্যাঁ স্যার। সাক্ষীর যোগ্যতা সম্পর্কিত ধারা কত ধারা? 118 ধারা। 118। হুম। তো প্রশ্ন এমসিকিউতে থাকবে কে সাক্ষী দেওয়ার উপযুক্ত? তখন উত্তর হবে প্রশ্ন বুঝে যিনি উত্তর দিতে পারেন তিনিই সাক্ষী দিতে পারেন। পারে। প্রশ্ন বুঝে যিনি উত্তর দিতে পারেন তিনি কি করতে পারেন? সাক্ষী দিতে পারবে। হ্যাঁ, তাহলে সাক্ষীর যোগ্যতা কি? বোধগম্যতা নাকি? বোধগম্য। হ্যাঁ স্যার। মানে এখন পাগলও যদি হঠাৎ একটা কথা বুঝে উত্তর দিয়ে দেয় তাহলেও সাক্ষীর যোগ্য হয়ে যাবে। নাবালক সাক্ষীর যোগ্যতা রাখে না, কিন্তু নাবালক যদি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে তাহলে সে সাক্ষী দিতে পারবে। তো প্রশ্ন হচ্ছে কে সাক্ষী দিতে পারে? সাক্ষীর যোগ্যতা কি? উত্তর কি? বলো। প্রশ্ন বুঝে যিনি উত্তর দিতে পারেন তাকে। সাক্ষী দিতে পারে, হ্যাঁ, তিনি তিনি সাক্ষীর যোগ্য। তিনি সাক্ষী দিতে তো এই পারেন। সাক্ষীর যোগ্যতা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা হচ্ছে 118 ধারা। 18। আচ্ছা, এরপরে বলছে বুবা সাক্ষী। বুবা সাক্ষী সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? 119 ধারা। তো বুবা লোক কি সাক্ষী দিতে পারে? উত্তর কি হবে? না, জানি না স্যার। বুবা লোক কি সাক্ষী দিতে পারে? উত্তর হবে বুবা সাক্ষী প্রশ্ন বুঝে উত্তর দিতে পারলে তিনি সাক্ষী দিতে পারেন। প্রশ্ন যদি করে বুবা লোক কি সাক্ষী দিতে পারে, উত্তর কি হবে? বুবা সাক্ষী প্রশ্ন বুঝে উত্তর দিতে পারলে তিনি সাক্ষী দিতে পারেন। তো পারেন। বুবা কয়ভাবে সাক্ষী দিতে পারে? যদি সে লেখা জানে লিখিতভাবে কিংবা আকার ইঙ্গিতে সাক্ষী দিতে পারে। সাক্ষ্য যেভাবেই দেন না কেন সেটি মৌখিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। সে লিখিতভাবে দিতে পারে, আকার ইঙ্গিতেও দিতে পারে। বুবা ব্যক্তি মানে কি? সে কথা বলতে পারে না, তাই না? হ্যাঁ স্যার। তো সে কিভাবে সাক্ষী দিবে? লিখিতভাবে লিখিতভাবে বা বা আকার আকার ইঙ্গিতের ইঙ্গিতে। মাধ্যমে। তো যেভাবেই সাক্ষী দেউক এই বুবার এই সাক্ষীটা কিরকম সাক্ষী হবে? মৌখিক সাক্ষ্য হিসেবে মৌখিক গণ্য সাক্ষ্য। হবে। তাহলে আমরা তিনটে দ্বারা বললাম প্রতিবন্ধকতা 115, কি সাক্ষীকে সাক্ষী দিতে পারে 118, বুবা সাক্ষী দিতে পারে কত দ্বারা? 119 দ্বারা। এই তিনটা থেকে একটা এমসিকিউ এইবার পাবা। বোঝা গেল?
হ্যাঁ স্যার। তুমি তো 50 পাইলে পাস করতে হবে, এর জন্য এই 3টা থেকে একটা পাবা তুমি। কমন দেখে দেখে এখন পড়তে হবে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু সাক্ষী ব্যক্তি সাক্ষী দেওয়ার যোগ্য, উপযুক্ত, কিন্তু তাদেরকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এই যে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, সাক্ষী দেওয়ার উপযুক্ত, কিন্তু সাক্ষী দিতে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। এই সংক্রান্ত ধারা সাক্ষ্য আইনের 121 থেকে 129 ধারা। সাক্ষ্য আইনের কত থেকে কত ধারায় রয়েছে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, মানে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এই সকল ব্যক্তি সাক্ষী দেওয়ার উপযুক্ত, যোগ্য, কিন্তু তাদেরকে বাধ্য করা যাবে না। কাদেরকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, এই সংক্রান্ত ধারা হচ্ছে 121 থেকে 129 ধারা। 29 ধারা। তো আমরা দেখতেছি যে জজ এবং ম্যাজিস্ট্রেটগণকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, ধারা হচ্ছে 121 ধারা। তাহলে জজ এবং ম্যাজিস্ট্রেটগণ কি সাক্ষী দেওয়ার যোগ্য, উপযুক্ত? ঊর্ধ্বতন আদালতের অনুমতি ছাড়া তাদেরকে আদালতের কার্যক্রম সম্পর্কে কোনো সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। যাবে না। তাহলে আমরা প্রথমে শিখলাম, আমরা কি পাইলাম, যে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না এইরকম ব্যক্তিদের মধ্যে প্রথম হচ্ছে জজ এবং ম্যাজিস্ট্রেট। জজ এবং ম্যাজিস্ট্রেটকে তার ঊর্ধ্বতন আদালতের অনুমতি ছাড়া কিভাবে সাক্ষী দিতে বাধ্য করা, সাক্ষী দিতে তাদের কি প্রয়োজন, ঊর্ধ্বতন আদালতের অনুমতির প্রয়োজন। ঊর্ধ্বতন আদালতের অনুমতি ছাড়া তাদেরকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। জজ এবং ম্যাজিস্ট্রেটগণকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, এই সংক্রান্ত ধারা কত? 121। 121 ধারা। আরেকটা ধারা বলছে, বিবাহ বজায় থাকাকালীন স্বামীর স্ত্রী পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, 122 ধারা। অর্থাৎ স্বামী স্ত্রী একসঙ্গে রয়েছে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে? না। ওটা বলছে বাধ্য করা যাবে না। তাহলে স্বামী স্ত্রীকে পরস্পরের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, এই সংক্রান্ত ধারা কত? 122 ধারা। 122 ধারা। কিন্তু এর ব্যতিক্রম রয়েছে দুইটি, কি? যদি পরস্পর পরস্পরকে অনুমতি দেয়, স্বামী যদি স্ত্রীকে অনুমতি দেয়, স্ত্রী যদি স্বামীকে অনুমতি দেয়, তাহলে তারা সাক্ষী দিতে পারবে। পারবে। আর আরেকটা ব্যতিক্রম হচ্ছে নিজেদের মধ্যে মামলা হলে, যদি স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, তাহলে কি করতে পারবে, একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে। পারবে। এটা এইভাবে বুঝতে হবে। এরপরে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপারে সাক্ষী দিতে পারবে না। রাষ্ট্রীয় কোনো গোপনীয়তা সম্পর্কে কোনো সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এই যে রাষ্ট্রীয় গোপনীয়তা, রাষ্ট্রীয় কোনো গোপন বিষয়ে সাক্ষী দেওয়া যাবে না যদি না তার ঊর্ধ্বতন কি, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নয়, বিভাগীয় প্রধানের কি লাগবে, অনুমতি। অনুমতি লাগবে। বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া রাষ্ট্রের কোনো গোপনীয় বিষয়ে সাক্ষী দেওয়া যাবে না, ধারা কত? 123। 123। এইভাবে বুঝে বুঝে পড়লে পরে মনে থাকবে যে আমরা বলছি সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। প্রথমে দেখতে পাচ্ছি জজ এবং ম্যাজিস্ট্রেটগণকে বাধ্য করা যাবে না, 121। বিবাহ বজায় থাকাকালীন স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, 122। রাষ্ট্রীয় গোপনীয় ব্যাপারে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, 123। সরকারি বার্তার আদান প্রদানের জন্য গোপনীয় বিষয়ে সাক্ষী দেওয়া যাবে না, 124। পেশা সম্পর্কিত বার্তা আদান প্রদানের জন্য সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, 126। 126টা খুবই কমন। পেশা সম্পর্কিত গোপনীয় বার্তা, যেমন মনে করো মক্কেল কর্তৃক তার আইনজীবীকে দেওয়া তথ্য সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না, তারা কত?
126। 126। 126-এ বলছে উকিল এবং মক্কেল পরস্পরের মধ্যে যে তথ্য বিনিময় হয়, এই তথ্য প্রকাশ করার জন্য বা কোথাও সাক্ষী হিসেবে ব্যবহার করার জন্য কি করা যাবে না? বাধ্য করা যাবে না। তাহলে পেশা সম্পর্কিত বার্তা আদান প্রদানে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। ধারা কত? 126। 126। ব্যতিক্রম রয়েছে 2টি। এই পেশা সম্পর্কিত বার্তা উকিল মক্কেল এবং উকিলের মধ্যে তথ্য নিয়ে প্রশ্ন করা যাবে না, কিন্তু তার ব্যতিক্রম রয়েছে 2টি। উকিল এবং মক্কেলরা মধ্যে যদি বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য পত্রালাপ, অপরাধ বা প্রতারণার জন্য পত্রালাপ হয়, তাহলে এটা সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে। বোঝা গেছে? বুঝছি স্যার। বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য পত্রালাপ করলে সাক্ষী দিতে পারবে। অপরাধ বা প্রতারণার জন্য পত্রালাপ করলে উকিল মক্কেল এই বিষয়ে সাক্ষী দিতে বাধ্য করা যাবে। দুষ্কর্মের সহযোগী এখন হচ্ছে আমার 129 পর্যন্ত ছিল। সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। দুবাসী ইত্যাদির ক্ষেত্রে দুবাসী বা সহকারী বা মৌরিকে কোনো সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। ধারা কত? 127। দেখো, উকিলের সঙ্গে কি থাকে? সহকারী থাকে, মোহরি থাকে। উকিল সাহেবের সঙ্গে কি থাকবে? সহকারী থাকবে, উকিল সাহেবের সহকারী থাকবে, উকিল সাহেবের মোহরি থাকবে। অনেক গোপনীয় বিষয় উকিল সাহেব মোহরির সঙ্গে ট্রান্সফার করবে, কিন্তু এই বিষয়ে কি করা যাবে না? সাক্ষী দিতে মোহরিকে, উকিলকে, সহকারীকে এবং দুবাসী থাকে। যেমন মনে করো, যে ইংরেজি বুঝে না রাষ্ট্রের প্রধানদের সঙ্গে থাকে, এক দেশের সঙ্গে আরেক দেশের কথা বলতে দুবাসী থাকে। এই দুবাসী কি বলল সেটা তাকে সাক্ষ্য হিসাবে দিতে বাধ্য করা যাবে না। তাহলে কয়টা বিষয়? দুবাসী, সহকারী, মোহরিকে কোনো সাক্ষী দিতে কি বাধ্য করা যাবে? না স্যার। যাবে না। ধারা কত? 127। 27। তাইলে আমরা 121 থেকে 127 পর্যন্ত 2টা ধারা বাদ দিয়েছি, এটা লাগবে না। এদেরকে কি করা যাবে না? সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। তুমি নোট পড়ার সময় এভাবে পড়তে হবে যে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না কাদেরকে। তখনই তোমার সামনে এইগুলো চলে আসবে। এখন আমরা পড়বো দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবেন। অপরাধের সহযোগীর অসমর্থনীয় সাক্ষ্য অনুসারে আসামিকে দণ্ডদান করা হলে তা বেআইনি হবে না, অর্থাৎ আইনসঙ্গত হবে। অর্থাৎ দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী হবে কিনা। ধরো মনে করো ছিনতাইকারী ধরলো 60 জন, একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিল, এর ভিত্তিতে তাকে দণ্ড দেওয়া যাবে? যাবে। 133 দ্বারা দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবেন। প্রশ্ন আসবে, দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবেন কি? উত্তর কি হবে? উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবেন। ধারাগত 133 ধারা। 133। স্যার দুষ্কর 133 আবার আবার একটু বলেন স্যার। বলছি দুষ্কর্মের দুষ্কর্মের সহযোগী, মনে করো ছিনতাইকারী, তারা 3-4 জন মিলে ছিনতাই করলো, ধরা পড়ে গেল। তো তাদেরকে এই একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষী হিসেবে গ্রহণ করা যাবে কি? যাবে। দুষ্কর্মের সহযোগী একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষী হিসেবে গণ্য করা যাবে এবং তাকে শাস্তি দেওয়া যাবে। মানে অ্যাকম্পালাইজ। দুষ্কর্মের সহযোগী ইংরেজি হচ্ছে অ্যাকম্পালাইজ। 133 কমন লাল কালি দিয়ে রাখবা। আমি যেটা কমন বলি এটা তুমি লাল কালি দিয়ে দিবা। তারপরে হচ্ছে দুষ্কর্মের সহযোগী উপযুক্ত সাক্ষী কিনা। উপযুক্ত সাক্ষী হবে, উত্তর কি হবে? দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবে। ধারা কত? 133। 133। এরপরে হচ্ছে সাক্ষীর সংখ্যা। এই যে মামলা, কোন মামলায় কতজন সাক্ষী প্রয়োজন, সাক্ষীর সংখ্যা এটাও লাল কালি দিয়ে। সাক্ষীর সংখ্যা হচ্ছে সুনির্দিষ্টতা নাই।
এক বা একাধিক। উত্তর কি হবে? যে কতজন সাক্ষীর প্রয়োজন? কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? উত্তর কি হবে? এক বা একাধিক। এক এক বা বা একাধিক। একাধিক সাক্ষী থাকতে পারে। অর্থাৎ এই সাক্ষীর সংখ্যা কোনো সুনির্দিষ্টতা নাই। 134 ধারা। নাম্বার অফ উইটনেস 134 ইংরেজিটা কি? নাম্বার অফ উইটনেস। কতজন সাক্ষীর প্রয়োজন? সুনির্দিষ্টতা এক বা নাই, একাধিক তবে এক বা একাধিক সাক্ষী সাক্ষী থাকতে পারে। আর থাকতে পারে। দুষ্কর্মের সহযোগী ইংরেজি কি? অ্যাকম্পালাইজ 133 ধারা। অ্যাকম্পালাইজ এই এই যে অ্যাকম্পালাইজে কি হচ্ছে? দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবেন। দুষ্কর্মের সহযোগীর সাক্ষী কিরকম সাক্ষী হিসেবে গণ্য হবে? উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবে। এটার উত্তর হইল এইটা। তাহলে 133, 134 বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন আমাদের সামনে পড়েছে আমরা মামলাতে কিভাবে সাক্ষ্য গ্রহণ করি। এই সাক্ষীর সংখ্যা পেয়ে গেলাম। আমরা কারে সাক্ষী দিতে বাধ্য করতে পারি না এটা দেখলাম। এর আগে দেখলাম কারা সাক্ষী দিতে পারে। এখন দেখতে পাচ্ছি সাক্ষীর সংখ্যা কতটুকু, এটা পড়লাম। এখন হইলো আদালতের ভিতরে চলে গেলাম। আদালতের ভিতরে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম। এই যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত ধারা, কিভাবে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 135 থেকে 166 ধারা। কত ধারা? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত ধারা কত থেকে কত? 135 থেকে 135 166। 166 ধারা। হ্যাঁ। প্রথমে জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করিবেন। সাক্ষী যে সাক্ষী দিতে আসছে তার সাক্ষী গ্রহণ করা যায় কিনা এটা কে নির্ধারণ করবেন? জজ সাহেব। জজ ধারা ধারা কত? দর্শন 136। সাক্ষীর 136 না 135 স্যার? 136। এটা 136 35 হইল সাক্ষীগণকে উপস্থিত করা, সাক্ষ্য গ্রহণ করিবার ক্রম। 135 হচ্ছে ও order of production and examination of witnesses. Order of production and examination of witnesses কত ধারা? 135 ধারা। মানে কি হইল? সাক্ষীকে উপস্থিত করা হইল। সাক্ষী উপস্থিত করা হইল, সাক্ষ্য গ্রহণ করার ক্রম নির্ধারণ করবে। এই যে এই সাক্ষীকে উপস্থিত করা, এটার নাম হইল প্রোডাকশন। অর্ডার অফ প্রোডাকশন। এই যে সাক্ষীগণকে উপস্থিত করা, এটার ইংরেজি কি? অর্ডার অফ প্রোডাকশন। ধারা কত? 135 ধারা। 135। তো অর্ডার অফ প্রোডাকশন এন্ড এক্সামিনেশন অফ উইটনেসেস, সাক্ষীদেরকে পরীক্ষা করবেন। সাক্ষী উপস্থিত হবে, সাক্ষীদের পরীক্ষা করবে 135 ধারায়। এটা আদালতের ভিতরে। এরপরে জজ সাহেব কি করবেন? সাক্ষী গ্রহণ যে আসছে তার সাক্ষী গ্রহণ করবেন কিনা এটা নির্ধারণ করবেন। এটাকে ইংরেজিতে বলে জাজ টু ডিসিডেল অ্যাজ টু অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স। অনুমতি নির্ধারণ। জজ সাক্ষীর গ্রহণযোগ্যতা নির্ধারণ করিবেন 136 ধারা। জজ সাক্ষী তাইলে আদালতের ভিতরে যখন আমরা প্রবেশ করব তখন প্রথমেই হইল সাক্ষী উপস্থিত, প্রোডাকশন, অর্ডার অফ প্রোডাকশন। এরপরে কি হবে? অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স। এটার বাংলা কি? গ্রহণযোগ্যতা নির্ধারণ করা। অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স 136 দ্বারা। এরপরে এক্সামিনেশন কি শুরু হইল? কিভাবে সাক্ষী শুরু হবে? কে প্রথমে দিবে? জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি। জবানবন্দি কে দিবে? বাদী। বাদী জবানবন্দি দিবে। তারপর ইয়ে তারপর সরি এক্সামিনেশন ইন চিফ, সাক্ষী তার সাক্ষ্য দিবে। তারপর কি হবে? ক্রস এক্সামিনেশন, জেরা। সাক্ষী যা বলছে বিপক্ষ দল তাকে কি করবে? জেরা করবে। এক্সামিনেশন জবানবন্দি ইংরেজি কি? এক্সামিনেশন ইন চিফ।
জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি এটা একটা এমসিকিউ। সাক্ষ্যের ক্রম কিভাবে নির্ধারিত হইবে এটা পরীক্ষায় চলে আসবে। তখন এটার ক্রমটা কি বলতো? প্রথমে কি হবে? জবানবন্দি, এরপরে কি হবে? জবান জবানবন্দির পরে কি হবে? জেরা, ছেড়েটা এরপরে কি হবে? পুনর্জবানবন্দি। পুনর্জবানবন্দি। হ্যাঁ, এটা 137 দ্বারা, এটা মনে রাখো, এটা কমন। এটার ইংরেজি কি? ইংরেজিটা লেখো, এক্সামিনেশন ইন চিফ। জবানবন্দির ইংরেজি হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। আর জেরার ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিনেশন। আর পুনর্জবানবন্দির ইংরেজি হচ্ছে রি এক্সামিনেশন। তিনটা ইংরেজি লিখতে পারতেছো কিনা আমাকে বলো। হ্যাঁ স্যার, কি লিখছো? জবানবন্দি হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, জেরা হ্যাঁ, হচ্ছে ক্রস এক্সামিনেশন, হ্যাঁ, পুনর্জবানবন্দি হচ্ছে রি এক্সামিনেশন। হ্যাঁ। ধারা কত? ধারা কত? কত ধারা এটা বলা হয়েছে? 137 ধারা। ধারা কত? সেকশন কত? 137 ধারা। 37। এটা কি হইলো? সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যখন নিজের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তখন তাকে বলে জবানবন্দি। সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যখন নিজের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তখন তাকে কি বলে? জবানবন্দি। ইংরেজিতে কি বলে? এক্সামিনেশন ইন চিফ। চিফ। আমি আমি মামলা করেছি, আমি আমার পক্ষে সাক্ষী হাজির করেছি, আমার সাক্ষীকে আমি জিজ্ঞাসাবাদ করছি, এটার নাম কি? জবানবন্দি। জবানবন্দি। ইংরেজিতে কি বলে? এক্সামিনেশন ইন চিফ। আচ্ছা, তো আমার সাক্ষী আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি, এটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। এরপরে কি হইলো? জবানবন্দির পর সাক্ষী উপস্থাপনকারী পক্ষের সাক্ষীকে অপর পক্ষ যখন জিজ্ঞাসাবাদ করে তখন তাকে বলে জেরা বা ক্রস এক্সামিনেশন। তাহলে জেরাটা কি? আমার সাক্ষীকে আমি জিজ্ঞাসাবাদ করেছি, এটার নাম হচ্ছে জবানবন্দি। আমার জবানবন্দি নেওয়ার পর অপর পক্ষ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তাকে বলে জেরা। জেরা। বোঝা গেল? জেরা। এখন জেরা কি জবানবন্দি কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যখন নিজের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তখন তাকে কি বলে? জবানবন্দি। জবানবন্দি। আর জবানবন্দির পর অপর পক্ষ যখন জিজ্ঞাসাবাদ করে তখন তাকে কি বলে? জেরা। জেরা। তাহলে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, এই দুইটা শিখলা। এরপরে হইলো জেরার পর সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি নিজের সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করে তখন তাকে বলে পুনর্জবানবন্দি বা রি এক্সামিনেশন। এখন এই তিনটা কথা ভালো করে বুঝতে হবে। রি এক্সামিনেশনটা কে করবে? অর্থাৎ যে সাক্ষীটা উপস্থিত করেছিল তিনি যদি আবার তার সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন, একবার তো করেছেন, এটার নাম জবানবন্দি, তাই না? হ্যাঁ স্যার। এখন যিনি সাক্ষী উপস্থাপন করেছেন তিনি যদি আবার তার সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তখন তাকে বলে রি এক্সামিনেশন বা পুনর্জবানবন্দি। পুনর্জবানবন্দি। পুনর্জবানবন্দিতে কি করা যাবে না? নতুন প্রশ্ন করা যাবে না। করলে আবার নতুন ভাবে জেরা হবে। এইটা মনে রাখবা। এই যে পুনর্জবানবন্দি তো আমি করতেছি, আমি সাক্ষী নিয়ে গিয়েছিলাম, আমার সাক্ষীকে আমি আবার জিজ্ঞাসাবাদ করতেছি, এটাকে বলে রি এক্সামিনেশন। তো রি এক্সামিনেশন আমি করতে পারবো কিন্তু নতুন কোনো প্রশ্ন করা যাবে না। যাবে। আগে যা বলেছি ওইগুলোই কথা বলতে হবে, নতুন করে প্রশ্ন করা যাবে না। যদি যাবে। আমি নতুন প্রশ্ন করি তাহলে আবার তারা কি করবে? রি জেরা ক্রস করবে। এক্সামিনেশন। রি ক্রস এক্সামিনেশন, পুনর জেরা শুরু করে দিতে হবে। জেরা। তো ওইটা বৈশিষ্ট্যটা কি? যে রি এক্সামিনেশনে কি করা যাবে না? এমসিকিউ তে আসবে, উত্তর হবে নতুন করে প্রশ্ন করা যাবে না। যাবে। এবং পুনর্জবানবন্দি করতে গেলে আগে কি করিতে হবে? আদালতের অনুমতি নিতে হবে। এবং নতুন করে যদি কোনো প্রশ্ন করতে হয় তখনও
কি করতে হবে? আদালতের অনুমতি নিতে হবে। ধারা কত? 138 ধারা। তাহলে 136, 37, 38 ঘটনাটা কি? 37 বলতে জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করিবেন। 137 বলছে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি। এটা মনে রাখবা এই লাইনটা। এইভাবে হবে কিন্তু এমসিকিউ আসবে। এটার ক্রমটা কি? সাক্ষীর জবানবন্দি গ্রহণের ক্রম কি? ক্রমটা হচ্ছে প্রথমে কোনটা হবে? জবানবন্দি। এরপরে কি হবে? জেরা। এরপরে কি হবে? পুনর্জবানবন্দি। এই তিনটা কথাই এই সিরিয়ালেই যাবে। লেখা থাকবে আগে পিছে উল্টাপাল্টা করে, কিন্তু উত্তর হবে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি। ইংরেজিতে যদি বলি এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে আদালতের সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হয় এই সম্পর্কিত পড়া কিন্তু আমি পড়িয়ে ফেলছি এখন। এরপরের প্রশ্ন হচ্ছে লিডিং ইঙ্গিতবাহী প্রশ্ন। এটাও লাল কালি, এখান থেকে প্রশ্ন আসবে। স্যার 138টা একবার বলেন স্যার। কে? 138 ধারাটা একবার বলেন স্যার। 138 তো বলছে যে তুমি যদি ওই যে রি এক্সামিনেশন করতে চায়, পুনর্জবানবন্দি যদি করতে চায়, তাহলে আদালতের অনুমতি নিতে হবে। নতুন করে প্রশ্ন করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। বলছে রি এক্সামিনেশনে কি বলেছে? নতুন করে প্রশ্ন করা যাবে না। এখন আমার সামনে আমার একটা নতুন পয়েন্ট আসলো, তাহলে আমি কি করব? 138 ধারায় বলেছে আদালতে অনুমতি দিলে আপনি করতে পারবেন, না হইলে পারবেন না। তাহলে কি হইলো? জি স্যার। পুনর্জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতের অনুমতি নিতে হবে। পুনর্জবানবন্দিতে যদি নতুন করে প্রশ্ন করতে হয়, তাহলেও কি করতে হবে? আদালতের আদালতের অনুমতি অনুমতি নিতে নিতে হবে। হবে। নিতে হবে। এটা হচ্ছে আদালতের কার্যক্রম। আমি সাক্ষী কিভাবে কিভাবে আদালত সাক্ষ্য গ্রহণ করবেন, বুঝছি স্যার। সাক্ষ্যের ক্রম সম্পর্কিত ধারা হচ্ছে 137 ধারা। প্রথমে জবানবন্দি, এরপরে কি হবে বলো? জেরা, এরপরে কি হবে? তারপরে হবে পুনর্জবানবন্দি। আচ্ছা, পুনর্জবানবন্দির ক্ষেত্রে বাধা কি? পুনর্জবানবন্দির ক্ষেত্রে বাধা হচ্ছে পুনর্জবানবন্দি করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। আরেকটা, আর পুনর্জবানবন্দিতে হচ্ছে উ- উ- নতুন প্রশ্ন করতে হলে আদালতের সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। এইটা তো 138 ধারায় বলছে, 137ই বলছে পুনর্জবানবন্দিতে নতুন প্রশ্ন করা যাবে না। যাবে না, যাবে এই না। যে এই হ্যাঁ স্যার। 138-এ বলছে পুনর্জবানবন্দিতে নতুন প্রশ্ন করা যাবে না, এই নতুন প্রশ্ন করার জন্য 138-এ এসে বলছে যে নতুন প্রশ্ন করতে গেলে আমাদের কি করতে হবে? আদালতের অনুমতি নিতে অনুমতি হবে। নিতে হবে। এখন আমরা পড়বো 141 থেকে 143 ধারা। এটা খুবই, এই এখন যেটা পড়াচ্ছি এগুলোই প্রশ্ন আসবে। ইঙ্গিতবাহী প্রশ্ন, ইংরেজি হচ্ছে লিডিং কোয়েশ্চন। ইঙ্গিতবাহী প্রশ্ন ইংরেজি কি? লিডিং কোয়েশ্চন। মুখস্থ করে রাখবা। ইঙ্গিতবাহী প্রশ্ন ইংরেজি কি? লিডিং কোয়েশ্চন। ধারা কত? 141 ধারা। প্রথমে আমরা হ্যাঁ, 100 এই ইঙ্গিতবাহী প্রশ্ন 141 ধারা। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না 142 ধারা। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে 143 ধারা। এইভাবে মনে রাখবা এটা। ইঙ্গিতবাহী প্রশ্ন কত ধারা? 141 ধারা। ইঙ্গিত 141 ধারা। হ্যাঁ, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না কত ধারা? 142 ধারা। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কত ধারা? 143 ধারা। 43 ধারা। এই জন্য এটাকে 141 থেকে 143 লেখো ইঙ্গিতবাহী প্রশ্ন। ইংরেজিতে বলে লিডিং কোয়েশ্চন। লিডিং কোয়েশ্চন। হ্যাঁ, এখন হইলো লিডিং কোয়েশ্চন কাকে বলে? যেই প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তরটি লুকায়িত থাকে এবং প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দিতে হয়, তাকে বলে ইঙ্গিতবাহী প্রশ্ন। যেই প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তরটি লুকায়িত থাকে
যেই প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তরটি লুকায়িত থাকে এবং প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে বলে ইঙ্গিতবাহী প্রশ্ন। এখন তোমার সামনে প্রশ্ন আসবে, লিডিং স্যার আরেকবার কোয়েশ্চন। বলেন স্যার। যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে বলে লিডিং কোয়েশ্চন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। আমি বললাম তুমি ভাত খেয়েছো, তুমি বললা হা। আমি বললাম তুমি তুমি স্কুলে গিয়েছো, তুমি বললা হা। আমি বললাম তুমি ঘুমিয়েছিলা, তুমি বললা না। তাহলে কি হইলো? এইসব প্রশ্নের উত্তর হা বা না দিয়ে হয়ে গেল না? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে, যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে বলে ইঙ্গিতবাহী প্রশ্ন। আবার যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার উত্তর লুকায়িত আছে, যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার উত্তর লুকায়িত আছে, প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত আছে তাকে বলে লিডিং কোয়েশ্চন। অর্থাৎ ইঙ্গিত, তোমার মানে প্রশ্নের মধ্যে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, ইঙ্গিতপূর্ণ প্রশ্নকে বলে লিডিং কোয়েশ্চন, ইঙ্গিতবাহী প্রশ্ন। অথবা হা বা না দিয়ে যে উত্তর দেওয়া যায় তাকে বলে লিডিং কোয়েশ্চন। খুচামাইরা যে প্রশ্ন করা হয়, খুচামাইরা যে কথা বলা হয়, এটাকে বলে লিডিং কোয়েশ্চন। কোয়েশ্চেন। এখন বলছে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে। আমরা দেখেছি জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি 3টা স্তর রয়েছে। সাক্ষ্য গ্রহণের কয়টা স্তর রয়েছে? 3টি স্তর। এই 3টা। এখন বলছে কোন সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। বলছে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। লিখে রাখো 142 দ্বারা। কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না? জবানবন্দি যখন দিবে, জবানবন্দিতে এক্সামিনেশন চিপে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। 142 দ্বারা। ইঙ্গিত বা প্রশ্ন করা যাবে না। এরপরে বলছে ক্রস এক্সামিনেশনে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তাইলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে? খুঁচা দিয়ে কথা বলা যাবে কখন? ক্রস এক্সামিনেশনের সময়। অপর পক্ষের হ্যাঁ। আইনজীবী যখন আমার পক্ষের সাক্ষীকে জেরা করবে, তখন তাকে কি করা যাবে? খুঁচা দিয়ে কথা বলতে পারবে। ধারা কত? 143। 143-এ হ্যাঁ, ক্রস এক্সামিনেশন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তবে 2টি ইঙ্গিতবাহী প্রশ্ন একত্রিত করে একটি প্রশ্ন আকারে প্রশ্ন করা যাবে না। কি হইল? লিডিং তবে কোয়েশ্চন, লিডিং কোয়েশ্চন কত? 141 দ্বারা। লিডিং কোয়েশ্চন করা যাবে না জবানবন্দিতে 142 দ্বারা। লিডিং কোয়েশ্চন ধারা করা যাবে জেরাতে কত দ্বারা? 143 143 দ্বারা। ধারা। বলছে জেরাতে ইচ্ছা মতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, তবে 2টা ইঙ্গিতবাহী প্রশ্ন একসঙ্গে করে করা যাবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। ঠিক আছে। এরপরে হচ্ছে জেরায় যেই সব প্রশ্ন আইনসম্মত, জেরাতে জেরাতে যেই সব প্রশ্ন করা আইনসম্মত, লিগ্যাল 146 দ্বারা। 3 ধরনের প্রশ্ন করা। 146 জেরাতে কয় ধরনের প্রশ্ন করা বৈধ? জেরাতে কয় ধরনের প্রশ্ন করা যাবে? 3 ধরনের প্রশ্ন করা যাবে। কি কি? সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা যাবে, সাক্ষীর পরিচয় মর্যাদা জানা যাবে, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা দুর্বলতা সৃষ্টি করা যাবে। এই 3টা। জেরার সময় সত্যবাদিতা, সাক্ষী সত্য বলছে না মিথ্যা বলছে, এটা পরীক্ষা করা যাবে। জেরার সময় সাক্ষীর পরিচয় এবং মর্যাদা সম্পর্কে জানা যাবে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য কথা বলা যাবে। তাইলে আমরা এই যে ইঙ্গিতবাহী প্রশ্ন 141 করা যাবে, 42 করা যাবে না, 43, এবং জেরাতে কয় ধরনের প্রশ্ন করা যাবে? 3 ধরনের প্রশ্ন করা যাবে। কি কি প্রশ্ন করা যাবে? সত্যবাদিতা পরীক্ষা করা যাবে, পরিচয় মর্যাদা জানা যাবে, বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যাবে। 146 দ্বারা। বুঝা গেছে? স্যার, দুর্বলতা যুক্তিসঙ্গত কারণ ছাড়া
ব্যতীত প্রশ্ন করা হলে সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি এখন বলছে আমাদের উপরে ছিল কি জেরাতে 3 ধরনের প্রশ্ন করা যাবে। এখন যুক্তিসঙ্গত কারণ ছাড়া উল্টাপাল্টা প্রশ্ন করা হইলো তখন আদালত কি করবে? 150 দ্বারা। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে আদালত ব্যবস্থা গ্রহণ করিতে পারেন। ধারা কত? 150। 150 যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হইলে আদালত ব্যবস্থা গ্রহণ করিতে পারেন। ধারা হচ্ছে 150। কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? দুইটা। দুইটা কি কি? সঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে আদালত সংশ্লিষ্ট আইনজীবীকে সতর্ক করিতে পারেন। আদালত কি করতে পারেন? যুক্তিসঙ্গত কারণ ছাড়া আইনজীবী জেরা করলে আদালত তাকে কি করিতে পারেন? সতর্ক করতে পারেন। কি করতে পারেন? বলো। তাকে সতর্ক করতে পারেন। আচ্ছা, আর কি করতে পারেন? এখন সতর্ক করলো কিন্তু আইনজীবী বা উকিল সাহেব শুনলেন না, তখন আদালত আর কি করতে পারেন? এরপরের প্রশ্ন, অমান্য করিলে আইনজীবীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা হাইকোর্ট বিভাগের নিকট লিখিতভাবে অভিযোগ করিতে পারেন। অমান্য যখন করলে হ্যাঁ, অমান্য করলে আইনজীবীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মানে বাংলাদেশ বার কাউন্সিল বা হাইকোর্ট বিভাগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। কে পারেন? আদালত। তাইলে আমরা এখান থেকে কি শিখলাম? 150 দ্বারাই শিখলাম যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে আদালত কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? দুইটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আইনজীবীকে সতর্ক করতে পারেন, আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিল বা হাইকোর্ট বিভাগে লিখিত অভিযোগ দায়ের করিতে পারেন। 150 দ্বারা, সাক্ষ্য আইনের 150 দ্বারায় যুক্তিসঙ্গত কারণ ছাড়া জেরার সময় প্রশ্ন করলে আদালত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কয়টা ব্যবস্থা গ্রহণ করতে পারেন? দুইটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দুইটা ব্যবস্থা। আইনজীবীকে সতর্ক করিতে পারেন, আইনজীবী তাও যদি অমান্য করে তাহলে বাংলাদেশ বার কাউন্সিল বা হাইকোর্ট বিভাগে লিখিতভাবে অভিযোগ দায়ের করিতে পারেন। এরপরে বলছে এগুলো সব আদালতের ভিতরের কথাবার্তা হচ্ছে এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশনের সময়। বলছে আদালতে সাক্ষীর সঙ্গে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডালাস কোয়েশ্চন করা যাবে না। বুঝছো? বুঝছি না স্যার। আমরা তো এখন বললাম কি যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে আদালত ব্যবস্থা নিতে পারেন। ধারা কত? এখন যে ধারাটা পড়েছিলাম এটা কত ধারা? 150। হ্যাঁ। এরপরে এখন প্রশ্ন, আদালতে অশ্লীল কুৎসা প্রশ্ন করা যাবে না। অশ্লীল প্রশ্ন, কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। ইংরেজিতে বলে ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডালাস কোয়েশ্চন করা যাবে না। ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডালাস কোয়েশ্চন করা যাবে না। ধারা কত? 151 ধারা। 151 ধারা। এটা হলো সব হইলো আমাদের এই সাক্ষ্য গ্রহণ এই আদালতের ভিতরের কাজ। এটা হলো বাউন্ডারি, কে কি করতে পারবে। আদালতে অশ্লীল কথাবার্তা, কুৎসামূলক কথাবার্তা বলা যাবে না। ধারা কত? 151 ধারা। হ্যাঁ, বিষয়বস্তু অশ্লীল না হলে কিংবা সামান্যতম অশ্লীল হলেও সাক্ষীকে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। যাবে না। এগুলো হলো জেরার সময়ের কারবার। জেরাতে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। ধারা কত? 151। 151 ধারা। এবং সাক্ষীকে অপমান বা উত্ত্যক্ত করা যাবে না। ধারা কত? 152। অপমান, উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যমূলক কোনো প্রশ্ন করা যাবে না। যদি করে তবে সাক্ষী উত্তর দিতে বাধ্য থাকবে না। কখন সাক্ষী উত্তর দিতে বাধ্য থাকবে না? এটা একটা এমসিকিউ। 152। সাক্ষীকে হ্যাঁ, অপমানজনক প্রশ্ন করলে হ্যাঁ। সাক্ষী উত্তর দিতে বাধ্য থাকবেন। 152 ধারা অনুযায়ী অপমান ও উত্ত্যক্ত করাবার উদ্দেশ্যমূলক কোনো প্রশ্ন করা যাবে না। যদি করে তাহলে সাক্ষী প্রশ্ন দিতে, উত্তর দিতে বাধ্য থাকবে না। 152 ধারা, কোয়েশ্চন ইন্টেন্ড টু ইনসাল্ট অর অ্যানয়। ইংরেজিতে যদি বলে কোয়েশ্চন ইন্টেন্ড টু ইনসাল্ট অর অ্যানয় করা যাবে না।
জি স্যার। থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা, এই যে আমরা 141 লাল কালি দিছো, 100 151, 152 হ্যাঁ, এবং হ্যাঁ স্যার। 100 এখন 154 এটাও লাল কালি দিবা, এটা পরীক্ষায় আসবে। হোস্টাইল হোস্টাইল উইটনেস হোস্টাইল উইটনেস হোস্টাইল উইটনেস মানে হচ্ছে বৈরী সাক্ষী, বিপক্ষাশ্রিত সাক্ষী, অর্থাৎ আমার সাক্ষী আমার বিরুদ্ধে চলে গেছে। তাহলে যদি আমার সাক্ষী আমার বিরুদ্ধে চলে যায়, সে আমার পক্ষে না বৈরী? বৈরী মানে শত্রু, শত্রু সাক্ষী। এই যে হোস্টাইল উইটনেস সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? 154 ধারা। কোয়েশ্চন বাই পার্টি টু ইজ ওন উইটনেস, কোয়েশ্চন বাই পার্টি টু হিজ ওন উইটনেস, যখন পক্ষগণ তার নিজের সাক্ষী সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে তখন তাকে কি বলে? বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী বলে। কোয়েশ্চন বাই পার্টি টু হিজ ওন উইটনেস, লাল কালি, এটা পরীক্ষায় আসবে। তো বৈরী সাক্ষী কাকে বলে? নিজের সাক্ষী নিজের বিপক্ষে সাক্ষ্য দিলে তাকে কি বলে? বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী। আমি সাক্ষী নিয়ে আসছি, তো সাক্ষী দিবে আমার পক্ষে, সে দিয়েছে আমার বিপরীত বিবাদীর পক্ষে। এটাই বলছি, আমার সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তাকে বলে বৈরী সাক্ষী, ইংরেজিতে বলে হস্টাইল উইটনেস। ধারা কত? 154 ধারা। 154। নিজের সাক্ষীকে জেরা করা তো দূরের কথা, ইঙ্গিত বাই প্রশ্ন করা যাবে না। তবে নিজের সাক্ষী যদি বিপক্ষাশ্রিত হয়, সেই ক্ষেত্রে তাকে বৈরী ঘোষণা পূর্বক আদালতের অনুমতি নিয়ে অপর পক্ষের সাক্ষীকে যেইভাবে জেরা করা হয়, নিজের সাক্ষীকে অনুরূপভাবে জেরা করা যায়। এটার বৈশিষ্ট্য কি? হোস্টাইল উইটনেস এর বৈশিষ্ট্য হইল যে আমি আমার সাক্ষী নিয়েছিলাম আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু যখন সে আমার বিরুদ্ধে সাক্ষী দিছে তখন আমি কি করতে হবে? আদালতের অনুমতি নিয়ে তাকে বৈরী সাক্ষী ঘোষণা করতে হবে। বৈরী, সে যে আমার বিরুদ্ধে চলে গেছে, বৈরী মানে কি? বিরুদ্ধে। বৈরী মানে কি? বিরুদ্ধে। হ্যাঁ, সে আমার সাক্ষী যে আমার বিরুদ্ধে গিয়েছে, এটা আদালতের অনুমতি নিয়ে তাকে বৈরী ঘোষণা করতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল, বৈরী ঘোষণার পর অপর পক্ষের সাক্ষীকে যেভাবে জেরা করা যায়, তখন আমি আমার সাক্ষীকে সেইভাবে জেরা করিতে পারবো। কখন পারবো? আদালতের অনুমতি নিয়ে বৈরী ঘোষণা করার পর আমি আমার নিজের সাক্ষীকে অপর পক্ষের সাক্ষীর মতো কি করতে পারবো? জেরা জেরা করতে করতে পারবো। পারবো। তাইলে হোস্টাইল উইটনেস খুবই ইম্পর্ট্যান্ট, এবং বুঝতে পেরেছো কিনা আমি জানি না। বুঝছি স্যার। এরপরেরটাও লাল কালি দাও। এইখানে ধারা কম আছে, এইখান থেকে 10টা প্রশ্ন কমন পাবা। এই 10টা প্রশ্ন উত্তর রাইট হয়ে গেলে অন্যান্য প্রশ্ন, এই যে বড় সিআরপিসি, পেনাল কোড, এগুলো অনেক পড়তে হয়। এই ছোট ছোট বইয়ের প্রশ্নগুলো যদি উত্তর কারেক্ট করতে পারো তাহলে পাস করে ফেলবা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কি হরণ করা যায়? প্রশ্ন হইল, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কি হরণ করা যায়? উত্তর হবে, সাক্ষ্য আইনের 155 ধারা অনুযায়ী 4টি উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায়। আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, আমি যে সাক্ষী নিয়ে আসলাম, আদালতে যে সাক্ষী আসলো, সাক্ষী সঠিক কিনা, সাক্ষী মিথ্যা কিনা, এই যে সত্য মিথ্যা যাচাই করা, এটাকেই বলছে সাক্ষী যা বলছে তার সাক্ষ্যকে মিথ্যা প্রমাণ করা। কয়টি উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায়? 4টি উপায়ে 4টি উপায়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায়। এই যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা, এই সংক্রান্ত ধারা কত? 155 ধারা। 55। এটার ইংরেজিটা লিখে রাখবা, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস। ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস 155 ধারা। IMPEACHING, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস। ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায়।
নিজের সাক্ষী বৈরী হলে কিংবা অপরপক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা 4টি উপায়ে হরণ করা যায়। 1. সাক্ষ্যের দ্বারা, ঘুষের দ্বারা, গরমিলের দ্বারা, দুশ্চরিত্রার দ্বারা। এই দুশ্চরিত্রটা সংশোধন করেছে সাক্ষ্য আইন এই 2000 ইয়েতে, এটা নাই। দুশ্চরিত্রা, এটা আরেকটা পয়েন্ট আসছে, এটা নতুন বইয়ে আছে, স্যার আমার এটা কাছে বইটা নেই। স্যার সাক্ষের দ্বারা, ঘুষের দ্বারা আর গরমিল গরমিল। আর দুশ্চরিত্রা পয়েন্টটা তুলে দিয়েছে। তুমি তোমার বইটা বের করতে পারবা 155 ধারাটা? 155 এই বইয়ে কি তোমার এটা এইভাবে সেকশন অনুযায়ী আছে? স্যার দেখতেছি স্যার। দেখো তো। আচ্ছা, এটা দেখো, তুমি দেখে ইয়ে করবো। আমরা বলছি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায় 4টি উপায়ে। সাক্ষীর দ্বারা মানে সাক্ষী যে সাক্ষী দিয়েছে তার বিপরীতে আরেকটা সাক্ষী দিয়ে তার বিশ্বাসযোগ্যতা হরণ করা যায়। সাক্ষী যে ঘুষ খেয়ে এসেছে এটা প্রমাণ করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায়। সাক্ষীর পূর্ববর্তী সাক্ষ্য, পরবর্তী সাক্ষ্য, গরমিল মানে, স্যার হ্যাঁ বলো। পাইছি স্যার। তো এটা দেখো ওইটা তো। হচ্ছে পূর্ববর্তী বৃত্তির বিরোধী 3 নম্বরটা। এক চার না, হচ্ছে বিশ্বাসের অযোগ্য, 3 হ্যাঁ হচ্ছে 2 হচ্ছে ঘুষ, আর 3 হচ্ছে পূর্ববর্তী বিবৃতির বিরোধী। হ্যাঁ, এরপরে 4 নাম্বার কি? আর 4 নাই স্যার। তো কয়টা লেখছে, কয়টা উপায়ে হরণ করা যায়? 3টে উপায়, 3টি বিষয় স্যার। 3টি মানে ওইটা তুলে দিয়েছে দুশ্চরিত্রা, অর্থাৎ সাক্ষী হ্যাঁ স্যার, চরিত্রহীনা এইটা। তাহলে এটা হ্যাঁ আমরা স্যার, এটা লিখতে হবে, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায় 3টি উপায়ে। এটা তুলে দিয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে 157 ধারা, করোবরেট এভিডেন্স। করোবরেট এভিডেন্স হচ্ছে সমর্থনমূলক সাক্ষী। সাক্ষীর পূর্ববর্তী সাক্ষ্য দ্বারা সমর্থিত হয় কিনা তা প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ একই বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে, এটাকে বলে সমর্থনমূলক সাক্ষ্য। অর্থাৎ একই বিষয় নিয়ে মামলা মোকদ্দমায় সাক্ষী এখন যা বলছে, এইরকম আরেকটা মামলায় তার সাক্ষীটা কি ছিল, পূর্বের সাক্ষী এখনের সাক্ষীর সঙ্গে মিলানো, তার পূর্ববর্তী সাক্ষী আর এখনের সাক্ষী মিল আছে কিনা, এই যে এটা মিলিয়ে দেখা, তার সত্য মিথ্যা যাচাই করা। একই বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য, অর্থাৎ এখন যা বলেছে সেটা সঠিক বলেছে, এটা কিভাবে প্রমাণ করব, পূর্ববর্তী সাক্ষ্যটা না হাজির করব। এই যে এই ধরনের প্রক্রিয়া, এটাকে বলে সমর্থনমূলক সাক্ষ্য। ইংরেজিতে কি বলে? করোবরেট এভিডেন্স। করোবরেট এভিডেন্স ইংরেজিটা লেখো, CORROBORAT। করোবরেট এভিডেন্স ধারা কত? 157 ধারা। এটা লাল কালি, 157। লাল কালি। করোবরেট বা সমর্থনমূলক সাক্ষ্য কি? সাক্ষী এখন যা বলেছে তার যাচাই করার জন্য পূর্ববর্তী সাক্ষ্য হাজির করা। এই যে পূর্বের সাক্ষী দিয়ে এখনের সাক্ষীকে যাচাই করার, এটার নামই হচ্ছে সমর্থনমূলক সাক্ষ্য। ধারা কত? 157 ধারা, করোবরেট এভিডেন্স। ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপরে বলছে এই করোবরেট এভিডেন্স কি হচ্ছে, লিখিত মৌখিক উভয় বক্তব্যের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যে সমর্থনমূলক এভিডেন্সটা, এটা যখন সাক্ষী মৌখিক সাক্ষ্য দেয় বা লিখিতভাবে স্টেটমেন্ট দেয়, উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে 159 দ্বারা স্মৃতি পুনরুজ্জীবিত করা। স্মৃতি পুনরুজ্জীবিত করা ইংরেজিটা লিখে রাখতে হবে, মেমোরি রিফ্রেশিং মেমোরি। রিফ্রেশিং মেমোরি, স্মৃতি পুনরুজ্জীবিত করা, মেমোরি রিফ্রেশ।
মানে রিফ্রেশিং মেমোরি ধারা কত 159। সাক্ষীর অপরাধ সংগঠনের সময় সম্পূর্ণ ঘটনাটি কোনো ডায়েরিতে বা খাতায় লিপিবদ্ধ করেন। পরবর্তীতে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষী উক্ত ডায়েরি বা খাতা দেখিয়া তাহার স্মৃতিকে পুনরুজ্জীবিত করিতে পারেন। অর্থাৎ কি হইলো, ঘটনা ঘটেছে 20 বছর আগে, কিন্তু ঘটনা ঘটার পরে সাক্ষী কোনো খাতায় কোনো কিছু লিখে রেখেছিল ঘটনা সম্পর্কে, ডায়েরিতে, খাতায়। ওই খাতার লেখা দেখেই তার ঘটনা সম্পর্কে কি হয়েছে মনে পড়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই যে ডায়েরি বা খাতার লেখা থেকে সাক্ষীর ঘটনা সম্পর্কে মনে পড়ে যাওয়া, এটাকে বলে স্মৃতি পুনরুজ্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। রিফ্রেশিং মেমোরি ধারাগত 159। 159। খুবই কমন। এখন যা যা পড়াইছি পিছন দিকের সব কমন। জজ এবং ম্যাজিস্ট্রেট কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিবেন, কোনো কিছু উপস্থাপন করিতে পারিবেন, যে কোনো পক্ষকে সাক্ষীকে যে কোনো প্রশ্ন করিতে পারিবেন, কোনো দলিল দাখিল করিতে আদেশ দিতে পারিবেন। কেন? ন্যায় বিচারের স্বার্থে। জজ ন্যায় বিচারের স্বার্থে যে কোনো পক্ষকে বা সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারবেন বা কোনো দলিল দাখিল করতে আদেশ দিতে পারবেন। এই সংক্রান্ত ধারা কত 165 ধারা। তাইলে জজের কি করার ক্ষমতা রয়েছে? যে কোনো পক্ষকে যে কোনো বিষয়ে তিনি প্রশ্ন করিতে পারিবেন। তাইলে জজের ক্ষমতা, জাজ পাওয়ার টু পুট কোয়েশ্চন অর অর্ডার প্রোডাকশন। জাজেস পাওয়ার টু পুট কোয়েশ্চন অর অর্ডার প্রোডাকশন ধারাগত 165। জাজ পাওয়ার টু পুট প্রোডাকশন, পুট কোয়েশ্চন, জাজ পাওয়ার টু পুট কোয়েশ্চন অর অর্ডার প্রোডাকশন, এটার ধারা হচ্ছে 165 ধারা। এরপরে সর্বশেষ ধারা হচ্ছে সাক্ষ্য আইনের 167 ধারা। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে তার জন্য নতুন করে বিচার করা হবে না। মনে রাখো, এটা আসবে। মানে একটা মামলায় যেভাবেই হোক সাক্ষী গ্রহণ করা হয়েছে না বা গ্রহণ করেছে, গ্রহণ করলেও যা, না করলেও তা, মানে আদালত গ্রাহ্য করেছে বা অগ্রাহ্য করেছে, এই অজুহাতে কি করা যাবে না, নতুন করে মামলা বিচার করা যাবে না, নতুন করে বিচার করা যাবে না। অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করার কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে নতুন করে বিচার করা যাবে না। 166 ধারা, ইংরেজিটা লিখে রাখবা। নো নিউ ট্রায়াল ফর ইম্প্রপার এডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। এটা ইংরেজিতে লেখো, নো নিউ ট্রায়াল, নো নিউ ট্রায়াল অফ ইম্প্রপার admission, for improper admission or rejection of evidence। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তার জন্য নতুন করিয়া বিচার করা হইবে না। নন নিউ ট্রায়াল 167 ধারার ফলাফল কি? নন নিউ ট্রায়াল, নতুন করে বিচার করা যাবে না। শর্ত কি? শর্ত কি? যদি না ন্যায় বিচার ব্যাহত হয়। ন্যায় বিচার যদি ব্যাহত না হয়, তাহলে কোন সাক্ষী গ্রহণ করেছে, কোন সাক্ষী বর্জন করেছে, এটার জন্য নতুন করে বিচার করা যাবে না। ধারা কত বলো? 167। 167 ধারা। নো নিউ ট্রায়াল ফর ইম্প্রপার অ্যাডমিশন ওর রিজেকশন অফ এভিডেন্স। শেষ সাক্ষ্য আইন। বুঝা গেল? হ্যাঁ স্যার। সাক্ষ্য আইন শেষ। এটা আজকে এবং কালকে রাত্রের মধ্যে শেষ করবা। আজকে তুমি আমার কথা শুনো, পাস করে ফেলবা। আজকে শুধু আজকে আর কালকে তুমি কি পড়বা? সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন। এর বাইরে কোনো বই তুমি হাত দিবা না। আমি যা পড়িয়েছি এবং তোমার ওই বইতে যা দেওয়া আছে মিলিয়ে তুমি আজকে এবং কালকে এটা পড়তে হবে। না পড়লে কি হবে? তুমি আউলাইয়া যাইবা, প্রশ্নের উত্তর দিতে পারবা না। বুঝছি স্যার। ঠিক আছে কথাবার্তা? হ্যাঁ স্যার। তাহলে কালকে আমরা নতুন পড়ব এভিডেন্স, প্যানাল কোড। প্যানাল কোড থেকে প্রশ্ন, এরপরে লাস্টে পড়বো সিআরপিসি।
আচ্ছা স্যার। এবং ওই যেগুলো পড়িয়েছি ওইটাই রিভিশন, এর বাইরে ঢুকবা না। আচ্ছা আমি স্যার। এই 2টা বই আমি এই 4-5 দিনে শেষ করিয়ে দিব, আর বাকিগুলো তুমি এখানে পড়তে থাকো।